গুম করার কথা বলছিলেন, আপনাদের ডিবি কার্যালয়ে পর্যন্ত নেওয়া হলো এবং অনেকেই ভেবে নিয়েছিল যে আন্দোলনের পরিসমাপ্তি এখানেই ঘটতে যাচ্ছে। সেখান থেকে আসলে কামব্যাক কিভাবে করেছিলেন? আমি মনে করি যে সম্পূর্ণ ক্রেডিটটা বাংলাদেশের জনগণের কাছে যাবে, কারণ প্রথম দফায় ক্র্যাকডাউনের পরে যখন সবাই আশাহত হয়ে যাচ্ছিল এবং আমরা দেখছিলাম যে শেখ হাসিনা মায়া কান্না করছেন এবং তিনি রেলে গিয়ে মেট্রো রেলের ইট পাথর ভাঙা হয়েছে সেজন্য কান্নাকাটি করছেন, অথচ এই 300 মানুষকে মেরে ফেলেছেন সেটা নিয়ে কোনো ইয়ে ছিল না। এবং জাতীয় আন্তর্জাতিকভাবে এটাকে একটা মব হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা চলছিল। এবং আমরা যদি মিডিয়ার কথাও বলি, অধিকাংশ মিডিয়াতেও তখন প্রকৃত চিত্রটা ফুটে উঠছিল না। ডিজিএফের এক ধরনের চাপের কারণে মিডিয়াগুলো তাদের ন্যারেটিভটাই দিচ্ছিল। তো সেরকম মুহূর্ত থেকে, সেরকম পরিস্থিতি থেকে যখন আমরা প্রথমবার গুম থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলাম গণস্বাস্থ্যে, আমি, নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার, ওই মুহূর্তে আমরা আবার রিগ্রুপিং করার চেষ্টা করছিলাম। হসপিটালে থাকা অবস্থায় আমরা একটু কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম। তখন ব্রডব্যান্ডটা ওপেন হয়েছিল, ইন্টারনেটটা ওপেন হয়নি। অ্যান্ড নতুন নতুন কর্মসূচি দেওয়ার জন্য বাইরে যারা আছে, মাসুদ ছিল, রিফাত ছিল, কাদের, ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, ওদের সাথে ডিসকাস করছিলাম যে যারা আহত তাদের চিকিৎসার কর্মসূচি হাতে নেওয়া কিংবা সারা দেশে শোক মিছিল করা বা দোয়ার আয়োজন করা, এ ধরনের রিগ্রুপিং করার চেষ্টা করার সময় আবার আমাদেরকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয় যাতে করে আমরা অর্গানাইজ না করতে পারি। 6 জনকে, প্রথমে 3 জনকে আমাদের হসপিটাল থেকে, তারপর আরও 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ভেতর থেকে ওরা বারবারই অভিযান চালাচ্ছিল যে বাকিদেরকেও ডিবিতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই সময়টাতে আসলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণের মধ্যে ভিডিও চিত্রগুলো আসছিল যে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় কিভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে, গুলি করার ভিডিওগুলো আসতেছিল, মানুষের প্রতিরোধের ভিডিওগুলো আসতেছিল। এগুলো থেকে একটা জনমত তৈরি হয়েছিল সে সময় কোনো নেতৃত্বেরও প্রয়োজন হয়নি। মানুষ ধীরে ধীরে বুঝতে পারতেছিল যে আসলে কি ঘটেছিল। ইন্টারনেট শাটডাউনের সময়টাতে তো আসলে কারোর কাছে কোনো নিউজ ছিল না যে আসলে কি হচ্ছে। তো পরে যখন মানুষের কাছে এগুলো আসতে থাকে এবং মানুষ বুঝতে শুরু করে যে কী পরিমাণ ম্যাসাকার শেখ হাসিনা ঘটিয়েছে, তখন আমার মনে হয় যে মানুষের মধ্যেই একটা স্বতঃস্ফূর্ত জনমত গড়ে উঠেছিল যে এই ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। সেই জায়গা থেকে যখন ডিবি থেকে আমাদের এক ধরনের চাপের মুখে একটা ভিডিও বক্তব্য দিতে হলো, সেটাকেও মানুষ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসলো এবং আমাদের শিক্ষকরা, সংস্কৃতি কর্মীরা আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে থাকলো। এবং যখন আমাদের মুক্তিটা হলো 1 অগস্ট, তখন আমরা এসে দেখলাম যে মোটামুটি সবার মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়ে গেছে। এখন শুধু এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং মানুষ অপেক্ষা করছে কখন আমরা চূড়ান্ত ডাকটা দেব। আন্দোলনের প্রতিটা দিনের কথাই যদি আমরা বলি, প্রত্যেকটা দিনই আমার মনে হয় যে দুঃসহ সময়ের মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে এক ধরনের যুদ্ধ করতে হয়েছে। বুলেটের সামনে দাঁড়িয়ে আসলে যুদ্ধ করাটা এত সহজ ব্যাপার না। তারপরে যদি আমি জানতে চাই যে এমন কোনো দুঃসহ স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে, কিংবা এখনও স্মৃতিতে গেঁথে আছে? অনেকগুলো স্মৃতি কখনোই ভোলার মতো না। তার মধ্যে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন যখন 5 অগস্ট লং মার্চের উদ্দেশ্যে শাহবাগের দিকে যাই সকাল 10টা নাগাদ, তখন আমি চানখারপুলের এখানে ছিলাম, মানিকনগর থেকে সিএনজি নিয়ে চানখারপুল পর্যন্ত আসি। তো এসে দেখি যে ক্যাম্পাসের 4 দিক থেকে পুলিশ, বিজিবি, আর্মি কর্ডন করে গুলি করছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এবং ওই নাজিমুদ্দিন রোড থেকে আমরা চেষ্টা করছিলাম ক্যাম্পাসের দিকে ঢোকার, কিন্তু সেখানে প্রায় 100 জনের উপরে পুলিশ, বিজিবির সদস্যরা ছিল এবং তারা গুলি করছিল সেখান থেকে। বারবার আমরা আগাতে নিলেই আবার গুলি করছিল, আমরা পিছিয়ে যাচ্ছিলাম, এরকম একটা পরিস্থিতি। সে সময় সেখানে আমার সামনেই প্রথমে 2 জন শহীদ হয় গুলিবিদ্ধ হয়ে, আরও অনেকেই আহত হয়। তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করছিলাম এবং যারা শহীদ হচ্ছিল তাদেরকে আমরা পেছনে এনে রাখছিলাম। ঠিক ওই সময়টাতে ঠিক আমার পাশে একজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়, শহীদ আনাস। হচ্ছে ক্লাস 10-এ পড়া একটা ছেলে, চানখারপুলের দিকে থাকতো, ওর ফ্যামিলি ড্যামরার দিকে থাকতো আর কি। আমরা সেখান থেকে ইট পাটকেল ছুটছিলাম, কিন্তু অবভিয়াসলি এটা পুলিশ পর্যন্ত পৌঁছাচ্ছিল না, কিন্তু তাদের গুলিগুলো পৌঁছাচ্ছিল। তো আনাসের হঠাৎ করে আনাস আমার পাশেই ছিল দাঁড়ানো, হঠাৎ করে ওর বুকে গুলি লাগে এবং সাথে সাথে মারা যায়। ওকে আমরা পেছনে নিয়ে যাই। হয়তো এই গণঅভ্যুত্থানে আমার সবচেয়ে দুঃসহ স্মৃতি হচ্ছে এই সময়টার এবং পরবর্তীতে আমি যখন ওর পরিবারের সাথে কথা বলি এবং দেখতে পাই যে ও একটা 8 পৃষ্ঠার একটা নোট লিখে বাড়ি থেকে এসেছিল
এবং সেখানে মানে মূল সারসংক্ষেপটা ছিল যে আমি আজকে শহীদ হতেও পারি, অবশেষেও শহীদ হলো আর কি। এবং এরকম আরও হাজারো আনাসের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ একটা দুঃসহ অভিজ্ঞতা থেকে, দীর্ঘ দুঃসহ অভিজ্ঞতা থেকে মুক্তি পেয়েছে।